রওনা দিয়েছি, ওখানে রামশ্যাম রিসোর্টে থাকবো একদিন। চলুন যাওয়া যাবে। রাস্তায় যেতে যেতে আমরা বিখ্যাত তারামা সুইটসে এখন কচুরি খাচ্ছি। সবাই এখন করে নিচ্ছে কচুরি, আলুর তরকারি দিয়েছে। দারুণ, পুরো ফুড ভেতরে। আপনারা আসলে এখানে অবশ্যই খাবেন। একটু সোনাঝুরি হাটে ঘুরছি, এখানে মার্কেট বসেছে, কিছু কেনাকাটি করব। সাইডে খোয়াই অঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক মেলা কমিটি রয়েছে। বনের যে অংশে মেলা বসে সেই অনুযায়ী এগুলোর নামকরণ করা হয়েছে, যেমন অনন্যা হাট, সোনাঝুরি হাট। এই মেলাগুলো মিলে খোয়াই মেলা তৈরি করে। খোয়াই মেলা বা শনিবারের হাট, এটি সাপ্তাহিক শনিবার বিকেলে স্থানীয় কারিগর দ্বারা করা হয়। খোয়াই মেলা এখন বাঙালির সংস্কৃতির অংশ হয়ে উঠেছে এবং 20 বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। খোয়াই বা কোপাই নদীর তীরে প্রতি শনিবার এটি অনুষ্ঠিত হয়। এই খোয়াই অঞ্চল এবং নদীর নামে মেলার নামকরণ করা হয়েছে। উদ্বোধনের দিনটির কারণে এই মেলাকে শনিবারের হাট বলা হয়।
খোয়াই মেলা নামটি ইঙ্গিত দেয় যে শনিবার স্থানীয় কারিগররা খোয়াই নদীর তীরে খোয়াই অঞ্চলে এই মেলা স্থাপন করেছিলেন। খোয়াই মেলা হলো একটি বহিরঙ্গন অনুষ্ঠান যা প্রতি শনিবার বিকেলে শুরু হয় তাপ এবং অন্যান্য আবহাওয়ার উপর নির্ভর করে এবং সূর্যাস্তের সময় বন্ধ হয়। এটি রবিবার সকালেও হতে পারে। শনিবারের খোয়াই মেলাকে বলা হয় পূর্ণ হাট এবং রবিবারকে বলা হয় ভায়া হাট। খোয়াই মেলা হলো লাল মাটিতে কোনো আচ্ছাদিত স্টল ছাড়াই একটি উন্মুক্ত মেলা। মেলাটি সম্পূর্ণরূপে শাল, সেগুন এবং ইউক্যালিপটাস গাছ দ্বারা বেষ্টিত। দোকানের অধিকাংশ মালিক নারী। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই সোনাঝুরি হাট প্রত্যেক দিনই বসে, কিন্তু দোকানপাট খুবই অল্প পাবে। শুক্রবার মোটামুটি ভিড় থাকে, আর শনিবার তো পুরো হাট পুরো ভর্তি থাকে। এখন আমরা চলেছি দুটো জমিদার বাড়ি দেখবো, একটা হচ্ছে সুদূর জমিদার বাড়ি আর একটা হচ্ছে রায়পুর জমিদার বাড়ি। এই টোটোতে আছি, চলুন যাওয়া যাক। এখন আমরা চলে এলাম রায়পুর জমিদার বাড়িতে। এখন জমিদার বাড়িটি ঘুরে দেখব, চলুন যাওয়া যাক। আমরা এসেছিলাম রায়পুর জমিদার বাড়িতে, কিন্তু এখানে এসে দেখি ওইখানে কমার্শিয়াল ফটো ভিডিও শ্যুট করা পুরোপুরি নিষিদ্ধ। তাই জন্য আমরা দুঃখিত, ভিডিওটা করতে পারিনি। কতগুলো ফটো তোলা হয়েছে সেগুলোই আপনাদের উপস্থাপন করা হবে। পথ নির্দেশ: বোলপুর থেকে 12 কিলোমিটার রায়পুর জমিদার বাড়ি। যেতে হবে শ্রীনিকেতন হয়ে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ব্যবসা করার উদ্দেশ্যে মেদিনীপুরের লালচাঁদ সিনহা এখানে রায়পুরে এসে এই বাড়িটি তৈরি করেছিলেন আজ থেকে প্রায় 250 বছর আগে। রক্ষণাবেক্ষণের অভাবে আজ এই জমিদার বাড়িটি প্রায় ধ্বংসাবশেষ। 1863 সালে এই বংশের জমিদার ভুবনমোহন সিনহার থেকে বাৎসরিক 5 টাকার বিনিময়ে শান্তিনিকেতনের ইজারা নিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। 1863 সালে যখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের ইজারা নিয়েছিলেন, তখন এই বংশে জন্মগ্রহণ করেন আরেকজন কৃতি সন্তান সত্যেন্দ্র প্রসন্ন সিনহা, যিনি পরবর্তীকালে হবেন লর্ড সিনহা, যার নামেই আমাদের কলকাতার লর্ড সিনহা রোড। 1919 সালে যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট পাশ হয় হাউস অব লর্ডসে, তার পেছনে ছিল কিন্তু সত্যেন্দ্র প্রসন্ন সিনহার ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তাছাড়া ওনার অনেক কৃতিত্ব রয়েছে। তিনি ছিলেন বাংলা ও বিহারের গভর্নর এবং উনি ছিলেন প্রথম অ্যাটর্নি জেনারেল অফ বেঙ্গল অ্যাজ ইন্ডিয়ান। পথ নির্দেশ: বোলপুরে সবাই চেনে সুরুল রাজবাড়ি। বোলপুর স্টেশন থেকে সুরুল রাজবাড়ি 5 কিলোমিটার। টোটোয় সময় নেবে 20 মিনিট। আপনি দেখে বুঝতেই পারবেন না যে সুরুলের সরকার বাড়ি অন্তত 300 বছরের পুরানো, কিন্তু কি ভালো মেনটেন্স। সম্পূর্ণ বাসযোগ্য, একটি ফাটলও চোখে পড়েনি। এখন আমরা সুরুল রাজবাড়িতে এসেছি, চলুন ভিতরটা ঘুরে দেখানো যাক।
চলো যাওয়া যাক ভেতরে। আর পাঁচটা রাজবাড়ির মূল কাঠামো যেরকম হয় সরকার বাড়িও সেরকম, মাঝখানে নাট মন্দিরকে রেখে চতুষ্কোণ রাজবাড়ি। এখানে জোড়া দুর্গাপুজো হয়, একটি রাজবাড়ির ভিতরে হয় এবং পেছনে মন্দিরের কাছে হয় আরেকটি, দুটোই খুব জাঁকজমক করে হয়ে থাকে। প্রদীপিসির বর্মী বাস্ক থেকে সেদিনের চতুরঙ্গ ছায়াছবির সহ অনেক সিনেমারই শুটিং হয়েছে এখানে। সুরুল রাজবাড়ি ঘুরে দেখা আমার সার্থক মনে হয়েছে, তবে শুধুমাত্র এই রাজবাড়িটি সুন্দর বলে নয়, আসল কারণ রাজবাড়ির পিছনের মন্দিরটি, সেটার ছবি সবার শেষে দিলাম। আমাদের আজকে বোলপুর জার্নি এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।